নিরপেক্ষ নির্বাচনে সরকারকে প্রয়োজনীয় সময় দিতে চায় জামায়াত। ঐকমত্য কমিশনের প্রস্তাব জমা, কমিশনের উপর কোনো চাপ নেই জানালেন আলী রিয়াজ। সংস্কারের 10 সুপারিশে ইসির আপত্তি, সাংবিধানিক ক্ষমতা খর্বের দাবি, উত্তর দেওয়ার আগে মন্তব্য করতে নারাজ নির্বাচন সংস্কার কমিশন। দুর্নীতি দমন কমিশনে টিউলিপের চিঠি, অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান, পাল্টা জবাবে হাসিনা দুঃশাসনে অজ্ঞতায় বিস্ময় প্রকাশ সংস্থাটির। 165 টন সরকারি চাল 9-6 চেষ্টা, দেশ টিভির অনুসন্ধানে হাতে নাতে ধরা সরকারি ঠিকাদারি রাইস মিলের চালের স্তূপ অনুমোদনহীন গুদামে। গাজায় 48 ঘন্টা ইসরায়েলি হামলায় 183 শিশু সহ নিহত 436 ফিলিস্তিনি। উপত্যকা 2 ভাগে বিভক্ত স্থল অভিযানে আইডিএফ। এবং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। হামজাকে জয় উপহার দিতে চায় সতীর্থরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ মানতে নারাজ নির্বাচন কমিশন। স্বাধীন নির্বাচন কমিশনের জন্য সংস্কার কমিশনের সুপারিশকে বাধা হিসেবে দেখছে তারা। সুনির্দিষ্ট 10টি সুপারিশে ভিন্নমত পোষণ করে এরই মধ্যে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। তবে চিঠির জবাব না দেওয়ার আগে গণমাধ্যমে কথা বলতে নারাজ নির্বাচন সংস্কার কমিশন। শিউলি রায়ের রিপোর্ট। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। নির্বাচন সংস্কার কমিশনের 10টি সুপারিশে ভিন্ন মত পোষণ করেছে নির্বাচন কমিশন। জানিয়ে সুনির্দিষ্ট 57টি মতামত ও 4টি পর্যবেক্ষণ তুলে ধরে সংস্কার কমিশনকে চিঠি দিয়েছে তারা। সংস্কার কমিশনে যেসব সুপারিশ মানতে নারাজ নির্বাচন কমিশন, তার মধ্যে অন্যতম বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা যাচাই বাছাই করে 48 ঘন্টার মধ্যে জাতীয় নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে 4 মাস। তার মধ্যে জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। সব নির্বাচন 4 মাসের মধ্যে করতে হবে। আমরা বলেছি এটা আর কার্যত সম্ভব না। তার কারণ হচ্ছে যে আমাদের পার্লামেন্ট ইলেকশন প্লাস লোকাল গভর্নমেন্ট ইলেকশনস, লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওভার দ্য পিরিয়ড অফ টাইম, 5টা টিয়ারে ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়। তো এটা 4 মাসের মধ্যে করা ইজ ভেরি, এটা সময়ের সাথে আসলে খুবই একটা ডিফিকাল্ট। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কমিশন গঠনেরও আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। আর জাতীয় পরিচয়পত্রের জন্য সুপারিশ করা স্বাধীন ডেটা কমিশন ইসির সাংবিধানিক ক্ষমতা খর্ব করবে বলেও দাবি নির্বাচন কমিশনের। এনআইডিকে আমাদের এখানেই মনে করি যে রাখার কাম্য, বরং এটাকে আরও এক্সপ্যান্ড করে এটাকে আরও যুগাপযোগী করা যায় কিনা সে বিষয়ে কি আর কি বড়, এবং ক্রেডিবিলিটিটা তো আছে। এছাড়াও আঞ্চলিক নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ পদ্ধতি, প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা, মনোনয়ন পত্র, ইসির আর্থিক স্বাধীনতা, ইসির সংঘটিত অপরাধ এবং আরপিওর বিভিন্ন ধারা সংশোধনের বিষয়ে দ্বিমত পোষণ করেছে নির্বাচন কমিশন। গত মাসে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেয় সরকারের কাছে। এসব সুপারিশ নিয়ে দলগুলোর মতামত নেওয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। তবে এরই মধ্যে নির্বাচন কমিশন তাদের সুপারিশের বিপক্ষে অবস্থান নিয়েছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ব্রিটেনের সাবেক মন্ত্রী ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন দুদকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেটিতে বলা হয় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো মিথ্যা ও হয়রানিমূলক। এদিকে দুদকের পক্ষ থেকেও চিঠির একটি জবাব দেওয়া হয় বলে জানায় সংস্থাটি, যেখানে বলা হয় টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের দুর্নীতি থেকে লাভবান হয়েছেন। সেখানে আরও বলা হয় হাসিনার শাসনামল সম্পর্কে টিউলিপ সিদ্দিকের অজ্ঞতার দাবি বিশ্বাস করা কঠিন। দুদকের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ আসার পর উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটন আসনের এমপি টিউলিপের দাবি তিনি কোনো অনিয়ম করেননি, স্বচ্ছতা বজায় রেখে কাজ করেছেন বলেও দাবি তার। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আজ ট্রেনের 30 মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 8টায় শুরু হয় এই কার্যক্রম। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। এর মধ্যে সকাল থেকে বিক্রি হচ্ছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর 2টা থেকে দেয়া হবে পূর্বাঞ্চলের।
চলতি মাসের 14 তারিখ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয় জানায়, চাঁদ দেখার উপর ভিত্তি করে আগামী 31শে মার্চ, 1 ও 2রা এপ্রিল টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া যাত্রীদের অনুরোধে 25% স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং নেওয়া যাবে সর্বোচ্চ 4টি টিকিট। গুরুতর অসৎ আচরণের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। এ ব্যাপারে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অনুযায়ী কাউন্সিল তদন্ত শেষে যদি রাষ্ট্রপতিকে রিপোর্ট দেয় যে বিচারক তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে অক্ষম হয়ে পড়েছেন বা গুরুতর অসৎ আচরণ করেছেন, তাহলে রাষ্ট্রপতি আদেশ দিয়ে সেই বিচারককে পদ থেকে অপসারণ করবেন। সংবিধানের এই ধারা মেনেই খিজির হায়াতকে সরাসরি অপসারণ করলেন রাষ্ট্রপতি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত বছর 17 অক্টোবর হাইকোর্টের 12 বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই তালিকায় ছিলেন বিচারপতি খিজির হায়াত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নিশ্চিত করেছেন দলটির সেলের সদস্য শায়রুল কবির খান। এ সময় ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। এক 11 সময় বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জন। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ 3 আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় ঘোষণা করেন। মামলার রায় ঘোষণার পর তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের আইনজীবী বলেন, এই মামলার সাক্ষীরা কেউ 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। মামলাটি ছিল পুরো বানোয়াট। মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে তারেক রহমানের দেশে আসার আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী। তৎকালীন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণের চাওয়া হবে বলেও জানান তিনি। মামলার অপর আসামিরা হলেন তারেক রহমানের তৎকালীন এপিএস মিয়া নূর উদ্দিন অপু, কাজী সালিমুল হক কামাল, আহমেদ আকবর সোবহান, সাফিয়াত সোবহান, সাদাত সোবহান ও আবু সুফিয়ান। এবার 165 টন সরকারি চাল পাওয়া গেল বগুড়ার নূর অটো রাইস মিলের গোদামে। মিলটি অবৈধভাবেই গুদামজাত করে রেখেছে বিপুল পরিমাণ চাল। নূর অটো রাইস মিলে পাওয়া 165 টন চাল আনার কোনো চুক্তিপত্র নেই প্রতিষ্ঠানটির কাছে। তবু কিভাবে, কোথা থেকে এলো এই চাল? অনুসন্ধানে পাওয়া গেল বিপুল পরিমাণ এই চালের ঠিকাদার নীলফামারীর শামসুল হক অটো রাইস মিল। তাদের ইন্ধনেই গোপনে এই চাল গুদামজাত করে আসছে বগুড়ার নূর অটো রাইস মিল। বাজারে গোপনে বিক্রিরও পায়তারা করছে প্রতিষ্ঠানটি। অনুসন্ধানের বাকিটা রিপোর্টে। বগুড়ার নূর অটো রাইস মিল প্রতিষ্ঠানটিতে ঢুকতেই পাওয়া গেল কয়েকশো সাদা বস্তা ভর্তি চাল। এই চাল সরকারি একটি প্রতিষ্ঠানের, সব মিলিয়ে 165 টন। কিভাবে, কোথা থেকে সরকারি চাল ঢুকলো নূর রাইস মিলে? সংবাদকর্মীদের দেখে ছাপাই গাইতে থাকলেন রাইস মিলের কর্মীরা। দেখাতে পারলেন না সরকারি চাল নিজেদের গোডাউনে রাখার কোনো নথি। দেশ টিভির সংবাদকর্মীদের দেখে চাল সরাতে ব্যস্ত মিল কর্মীরা। কেউ ট্রাকে উঠাচ্ছে, তা আবার তেরপালে ঢেকে রাখার চেষ্টাও করছে। শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করেও গোপন করতে পারলেন না সরকারি চাল। কারখানার কর্মকর্তারা বলছেন, এই চাল নীলফামারীর শামসুল হক অটো রাইস মিলের। সরকারি চাল তাও জানি না, সরকারি বেসরকারি কিছু জানি না। আমাদের কথা যে আমাদের এই গাড়ি থেকে এই গাড়ি মাল দিচ্ছে, আমরা নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে যাইতেছি। ওখান থেকে আমাদের এখানে পাঠাইছে, এই চালটা আবার শর্টার হবে, প্রসেসিং করে ওদের আবারকে আমাদের পাঠাই দিতে হবে। 165 টন আজকে আসছে। ওনাদের সাথে আমাদের চুক্তিনামা আছে, দেশীয় পণ্য মানে বাজারজাতকরণ থেকে, বাজার থেকে কিনে নিয়ে এসে যে ধানটা নিয়ে আসবে সেটার সাথে আমাদের চুক্তিনামা আছে। সরকারি কোনো পণ্য ওনার সাথে আমার চুক্তি নাই।
এবার শামসুল হক অটো রাইস মিলে যায় দেশ টিভির সংবাদকর্মী। সেখানে গেলে চোখ চড়ক গাছ। শামসুল হক রাইস মিল সরকারি প্রতিষ্ঠানটির সঙ্গে ঠিকাদারি গ্রহীতা হিসেবে চুক্তিবদ্ধ সরকারি এই চাল পরিষ্কার ও প্রক্রিয়াজাতের জন্য, কিন্তু সেই বিপুল পরিমাণ চালের কোনো অস্তিত্ব নেই শামসুল হক রাইস মিলটিতে। অথচ আইনত চুক্তি অনুযায়ী তাদের চাল কিভাবে গেল বগুড়ায়, সেই প্রশ্নের উত্তরে গোজামিল দেওয়ার চেষ্টা করে মিলের এই কর্মকর্তা। চাল তো আছে বলছে, নৌবহনী চালটা ক্যারি করে ওখানে আনছে, আমাদের কত গাড়ি আসছে ওখান থেকে দাঁড়াইছে, চলে আসছে গাড়ি মানে এই। দেশ টিভিকে বগুড়ার নূর অটো রাইস মিলের সঙ্গে শামসুল হক রাইস মিল একটি চুক্তিপত্র দেখালেও সেখানে সরকারি চাল প্রক্রিয়াজাতের কথা উল্লেখ নেই। তাহলে অবৈধভাবেই দুটি রাইস মিল মিলে এমন কারসাজি করে আসছিল বহুদিন ধরে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। 8 বছরও শেষ হয়নি এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব সড়কের 4 লেনের নির্মাণ কাজ। এতে প্রকল্পের মেয়াদ বেড়েছে 3 বার, ব্যয় হয়েছে কয়েক গুণ। এবারও ঈদে ঘরমুখো মানুষের চাপে মহাসড়কে যানজটে চরম ভোগান্তির শঙ্কা করছেন চালক ও যাত্রীরা। তবে প্রকল্প ম্যানেজারের দাবি, ঈদে 4 লেনের সুবিধা পাবে ঘরমুখো মানুষ। অভিজিৎ ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কে 4 লেনের কাজ হয়েছে মাত্র 40%। ঈদের আগে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বেশিরভাগ অংশে মূল সড়কের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2016 সালে 11,899 কোটি টাকা প্রকল্প ব্যয় ধরা হলেও 3 মেয়াদে তা বেড়ে দাঁড়ায় 19,056 কোটি টাকা। অর্থাৎ কাজ শুরুর পর প্রায় 77% খরচ বেড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাবকে দায়ী করে ঈদে কয়েক গুণ বেশি যানবাহনের চাপের শঙ্কা করছেন মহাসড়ক ব্যবহারকারীরা। আমরাও চাই রাস্তাটা ভালো হোক, অতি তাড়াতাড়ি ঈদের আগে ছেড়ে দেব। রোডের জ্যামটা কমবে, আমাদের যেসব ড্রাইভাররা আছে সিঙ্গেল রোডের জন্য পারাপারি করি, অনেক কিছুই করি, বাট এই রাস্তাটা ঠিক হলে আমাদের জন্য ভালো হবে। এলেঙ্গা আপনার সেতু পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নিশ্চিন্তার মধ্যে যাতে চলাচল করতে পারবো। এখান থেকে শুরু করে আপনার সিরাজগঞ্জ কোয়ার্টার পর্যন্ত আমি এখান থেকে শহরে ঢুকে যাই, ওপরে তো জ্যামটা বেশি থাকে। এখানে বেশিরভাগ কাজ বাকি থাকলেও ঈদে 4 লেনের সুবিধার কথা বলছেন এই কর্মকর্তা। ঈদে আমরা হলো যে 4 লেন, মানে 2 লেন, এক্সিস্টিং 2 লেন এন্ড নিউ 2 লেন, 4 লেন চালু করে দেবো আমরা। কিছু হলো অ্যাসফাল্টিক ওয়ার্কের কাজ বাকি আছে, এটা আমরা হয়তো আগামী 2-3 দিনের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো। ঈদে রেল লাইনের পাশে 3.5 মিটার প্রশস্ততা বাড়ানো হবে বলে জানায় যমুনা সেতু কর্তৃপক্ষ। রেল সেতুর কারণে আমাদের প্রায় 3.5 মিটার জায়গা অব্যবহৃত পড়ে আছে। এটা যদি প্রশস্ত করা যায় তাহলে সড়ক সেতু যে জায়গাটা, যে লেনটা প্রশস্ত হবে এবং এতে করে যে উদ্ধার কার্যক্রমে আমরা বাড়তি সুবিধা পাবো এবং গাড়ি চলাচলও গতিশীলতা আসবে। এদিকে মহাসড়কে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ সহ প্রায় 700 পুলিশ ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন জানায় জেলা পুলিশ। এই রুগ্ন যানবাহনের ব্যাপারে আমাদের কিন্তু সুস্পষ্ট দিক নির্দেশনা, এইগুলো ব্যবহার করা থেকে একেবারেই বিরত থাকতে হবে। ম্যান পাওয়ার এখানে কিন্তু ডেপ্লয়েড থাকবে একেবারে টাঙ্গাইল জেলা পুলিশেরই, এবং এটার সাথে আরো সাপোর্টিং হিসাবে কিন্তু আরো অনেকেই থাকবে। আমি শুধু বলছি 24 ঘন্টা এখানে প্রায় 750 লোক এখানে এই মহাসড়কের উপর কিন্তু ডিউটি করবে। বিগত ঈদে 24 ঘন্টায় 55,000-এর বেশি যান সেতু পার হয়েছে। আর এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত 13 কিলোমিটার সড়ক যেতে সময় লেগেছে 5 থেকে 6 ঘন্টা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নওগাঁয় দখলমুক্ত করে ইজারা দেয়া হচ্ছে জলমহলগুলো। দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাবে যেগুলো ভোগ করতেন তৎকালীন ক্ষমতাসীনরা, যার ফলে কোটি কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। নতুন ইজারায় খুশি প্রকৃত মৎস্যজীবীরা। সহকর্মী কাজী কামাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। নওগাঁর নিয়ামতপুর উপজেলার দিঘিপাড়া এই দিঘিটি বিগত 17 বছর ধরে দখলে রেখেছিল সাবেক স্বৈরাচার সরকারের নেতাকর্মীরা। নামমাত্র ইজারায় মাছ চাষ করতেন তারা। ঠিক একইভাবে জেলার জলমহলগুলো থেকে বছরের পর বছর প্রকৃত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল সরকার। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর সেগুলো উদ্ধারে তৎপর হয়েছে প্রশাসন। ফলে প্রকৃত মৎস্যজীবীরা এখন ন্যায্য মূল্য দিয়ে লিজ পাচ্ছেন এসব জলমহল। 2500 পুকুর, এখানে 2500 পুকুরের ভিতরে আপনার হয়তো বা 200-250 পুকুর লিজ হতো, আর বাদ বাকি পুকুরটা অবৈধভাবে খাচ্ছিল সব। আমরা নিজেদের মতো করে এখন পুকুরটা চাষ করতে পারছি। দিঘি আরও কিছু
আছে, আমাদের ছোট ছোট কিছু জলাশয় আছে, ওগুলো আমরা চাষ করতে পারতেছি, এখন ভালো লাগতেছে। সরকার লিজ দিচ্ছে, সরকারি ঘরে টাকা যাবে, এতে সরকার লাভবান হবে, আমরা যারা মৎস্য চাষি আছি আমরাও কিছু লাভবান হব। মাত্র কয়েক মাসে এসব দিঘি পুকুর থেকে বকেয়া ইজারা ও খাস কালেকশন মিলিয়ে রাজস্ব এসেছে কয়েক কোটি টাকা। এতে শুধু সরকার নয়, সুফল নিচ্ছে নিবন্ধনভুক্ত মৎস্যজীবীরাও। বিগত 2 মাসে ইজারার রাজস্ব বাবদ 88,52,790 টাকা এবং খাস কালেকশন বাবদ 25,23,120 টাকা, সর্বমোট 1,13,75,910 টাকা রাজস্ব আদায় করা হয়। তবে নীতিমালা সংশোধন করলে মৎস্যজীবীদের পাশাপাশি মৎস্য চাষীদেরও লিজের আওতায় আনা যাবে বলে জানান জেলা প্রশাসক। যাতে নীতিমালাটা একটু সংশোধন করে আমাদের শুধুমাত্র মৎস্যজীবী ছাড়া মৎস্য চাষি যারা তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়, এই জন্য আমরা সদস্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এটি বাস্তবায়িত হলে আমাদের বৈধভাবে ইজারা গ্রহীতার সংখ্যা বেড়ে যাবে। দখলমুক্ত করার পর প্রতিটি পুকুর ও দিঘির পাড়ে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। বেতন বোনাসের দাবিতে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছে নগর ভবনের চুক্তিভিত্তিক কর্মচারীরা। বন্ধ রয়েছে সব ধরনের সেবা কার্যক্রম। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, সেবা নিতে আসারা কি বলছেন, সেখানকার পরিস্থিতি কি দেখছেন জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছে রংপুর সিটি কর্পোরেশনের যে প্রধান ভবন সেখানে রয়েছে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখানে এই সিটি কর্পোরেশনের যারা চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন তাদেরকে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হয়নি, এমনকি আর কদিন বাদে যে পবিত্র ঈদ উল ফিতর সেই ঈদ উপলক্ষে যে বোনাস দেবার কথা সেটিও কিন্তু দেওয়া হয়নি। এ কারণে সকাল থেকেই এখানকার যে চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। এখানকার প্রশাসক শহীদুল ইসলাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা তাদেরকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এরপরে বেলা 11টার দিকে যিনি প্রশাসক শহীদুল ইসলাম তিনি অফিস থেকে বের হয়ে যান এবং উম্মে ফাতেমা তিনি কিন্তু অফিসে আটকা পড়েন। এই যে সিটি কর্পোরেশনের যে প্রধান ফটক সেখানে কিন্তু কর্মচারীরা কিন্তু এভাবেই একেবারেই প্রধান ফটকের যে ফটক রয়েছে সেখানে তালা লাগিয়ে দিয়েছেন। কোনোভাবেই যারা স্থায়ী কর্মচারী রয়েছেন, প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন উম্মে ফাতেমা, তিনি যেন বের হতে না পারেন সে কারণে তারা কিন্তু বিক্ষোভ করছেন, তারা দফায় দফায় বিক্ষোভ করছেন। আমরা যেমনটি দেখেছি ঠিক আধা ঘন্টা আগে প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা তিনি কিন্তু এখানে এসেছিলেন, এসে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে আজ বিকেল 3টার পরেই তিনি যে সিটি কর্পোরেশনের প্রশাসক রয়েছেন শহীদুল ইসলাম তার কাছে তিনি যাবেন, গিয়েই এই যে সমস্যা সেই সমস্যার সমাধান করবেন। কিন্তু কোনো অবস্থাতেই তিনি কিন্তু এখানকার কর্মচারীরা মানছে না। যেহেতু কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি আদায় অনর রয়েছেন সে কারণেই দুর্ভোগে পড়ছেন বিভিন্ন এলাকা থেকে আসা নাগরিকরা। টিকা দেওয়া বন্ধ রয়েছে এবং নাগরিকত্ব দেওয়া বন্ধ রয়েছে, অর্থাৎ দুর্ভোগে পড়েছেন। এখানকার কর্মচারীরা বলছেন তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বলেছেন তিনি অতি সুস্থ, তিনি যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করবেন। চৈতি। রফিক, ধন্যবাদ আপনাকে। জামায়াতে ইসলাম সুষ্ঠু নির্বাচন চায় বলে এই সংস্কারে সরকারকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবের লিখিত কপি জমা দেওয়া হয়। সংস্কার না আগে নির্বাচন প্রশ্নে কোনো ধরনের চাপে নেই জাতীয় ঐকমত্য কমিশন বলেও জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। বিস্তারিত মোহাম্মদ সাকিবের রিপোর্টে। বৃহস্পতিবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সংসদ ভবনের কার্যালয়ে জামাতে ইসলামীর পক্ষ থেকে সংস্কার প্রস্তাবের উপর লিখিত মতামতের কপি জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামাতে ইসলামীর প্রতিনিধি দল। অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জামাত সরকারকে সহায়তা করতে চায় মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, 5টি সংস্কার কমিশন নিয়ে সুচিন্তিত মতামত দিয়েছে জামায়াত। আমরা 5টা কমিশনের সুপারিশের উপরে আমরা জামাত ইসলামের যে মতামত
সেটা সুলিখিতভাবে দিয়েছি। একটা হচ্ছে সংবিধান, দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ নির্বাচন প্রক্রিয়া ইলেকটোরাল প্রসেস, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই পাঁচটার উপরে আমরা আমাদের দলের অর্থাৎ জামাত ইসলামের সুচিন্তিত মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। নিরপেক্ষ ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব রাখা হয়েছে বলেও জানান জামায়াতের জেনারেল সেক্রেটারি। 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু থাকবে। সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও সহযোগিতার প্রশংসা করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সংস্কার নিয়ে কোনো ধরনের চাপে নেই কমিশন বলেও জানান কমিশনের সহসভাপতি। যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান, তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন, অব্যাহত রেখেছেন। ফলে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে এরকম চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে জানিয়ে রিয়াজ বলেন, 2-1 দিনের মধ্যে বিএনপির সঙ্গে বৈঠক হবে। বিএনপি পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে আগামী 2-1 দিনের মধ্যেই তারা আমাদেরকে দেবেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।